মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। দরজার পেছনে কে কে পেছনে? আমার নাম দাদা ভাই, যারে ধরি তারেই খাই। আমি বেঁচে থাকলে আপনার পতন আমি দেখেই ছাড়ব, এটা না আমার ওয়াদা, আর এই ওয়াদা আমি পূরণ করেই ছাড়ব ইনশাল্লাহ। নারে সাথে নিয়ে যা। আমাকে নিয়ে যাবেন মানে? মনে কি তাহলে এমন একটা গন্ডগোলে রাজ করছিল? দারোয়ান, গার্ড, এই কোথায় কোথায় তোমরা? কাউরে ডেকে লাভ নাই স্যার, দারোয়ান গুলা বিয়া বাড়ির বিরিয়ানি পাইয়া একদম ঝাঁপাইয়া পড়ছে। আমি যে টুক করে তাদের দরজা বাইরে থেকে আটকায় দিছি, কেউ টেরও পায় নাই। এই হাতে সময় নাই, তাড়াতাড়ি কর, স্যারের অক্ষণই নিয়ে যাইতে হইব। আশ্চর্য, আপনারা কোথায় নিয়ে যাবেন আমাকে? মেহমানখানায়। আপনারে দাওয়াত দিছি তো, আপনারে আদর যত্নে রাখবেন, খালি ভালা ভালা খাইবেন আর ঘুমাইবেন। সরে যান, কাছে আসবেন না। কোনো ঝামেলা করলে আমি কিন্তু পুলিশে খবর দিবেন। কেন আপনার কইজা নাই? আসেন আমাকে লগে ফাইট করেন। আপনাদের টাকা লাগবে? কত টাকা লাগবে বলেন, আমি দিচ্ছি। ওস্তাদ, স্যারে মনে পুলিশের ফোন দিতেছে। শরাফত খান ধরাকে সরাজ্ঞান করছে, এর উচিত জবাব আমাকে দিতেই হবে। চেয়ারম্যানের কিডন্যাপের খবর তো আমিই পেলাম না, রুনা পাবে কোত্থেকে বলা তো যায় না। আবার কোনো ঝামেলাই হলো নাকি? ঠিক আছে, জিজ্ঞাসা করে দেখি। রুনা, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই কই না তো, কিছু না। রুনা, তোমার চোখ মুখ তো অন্য কথা বলছে। না সাদিক, আসলে হয়েছে কি, একে তো দুর্বল শরীর, তার উপরে এই এত বিয়ের ধকল, শরীর আর কত নিতে পারে বলো। যাই, চোখে মুখে একটু পানি দিয়ে আসলেই সব ঠিক হয়ে যাবে। রুনা, আমার কাছে লুকিও না, আমি পরিষ্কার বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। কি হয়েছে খুলে বলো আমাকে প্লিজ। থাক সাদিক, তুমি অযথাই দুশ্চিন্তা করবে। আশ্চর্য, যে আমাকে অপমান করেছে আমি তার কথা ভেবে দুশ্চিন্তা করবো কেন? কি বলছো? আমি তোমাকে অপমান করেছি? রুনা, অন্যের দোষ তুমি নিজের দিকে টেনে নিও না, এটা কিন্তু তোমার খুব বাজে একটা স্বভাব। সাদিক, আমার এই বিপদের সময় তুমি আমার স্বভাব নিয়ে ঝগড়া করা শুরু করলে। তোমার বিপদ মানে? এতক্ষণ তো সেটাই বলতে চাচ্ছিলাম। শরাফত আমাকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। শরাফত মানে ওই রিয়েল এক্সপোর্টের চেয়ারম্যান, যার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ, আমি তার অনেক গোপন কিছু জেনে গেছি তো, তাই সে। ধরো, তোমার কেন শরাফত খানের সঙ্গে ঝামেলা করতে হবে? তুমি ঝামেলা মনে করলেও আমি তো সেটাকে আমার দায়িত্ব মনে করি সাদিক। আর রুনা, অফিসে তো তুমি দায়িত্ব পালন করছোই, তার বিনিময়ে তুমি মাসে মাসে বেতন পাচ্ছ, ব্যাস। এখন শরাফত খার মতো এত বড় শিল্পপতির পেছনে লাগার তোমার দরকারটা কি? সাদিক, অফিসের বাইরেও এই সেক্টরটার জন্য, দেশের জন্য কিছু দায়িত্ব তো থাকেই। আর দায়িত্ব তো তুমি একা পালন করো না, দায়িত্ব আরো অনেকেই পালন করে। কিন্তু
তুমি যেটা করছো সেটা হচ্ছে বিপদ ডেকে আনছো। নয়তো শরাফত খান তোমাকে হুমকি দেবে কেন? মানে ওনার মতো ক্ষমতাধর মানুষের হুমকি দেয়া মানে কি তুমি বোঝো? সত্য বললে যেমন তোমার হাতে ঘা লাগে, তেমন অনেক ক্ষমতাবানরাও খেপে যান, আর আমাদের মতো দুর্বল মানুষদেরকে হুমকি ধামকি দেন। এত কিছু বোঝার তো দরকার নেই তোমার। আমার সাফ কথা, তুমি আর কোনো ঝামেলায় জড়াবে না। আর যদি তেমন কিছু দেখো, আমার মনে হয় শরাফত খানের কাছে গিয়ে তুমি মাফ চেয়ে আসো, সেটাই ভালো। ঠিক এই জন্যই না সাদিক, আমি তোমাকে কোনো কিছু বলতে চাইনি। কোনো কিছু না জেনে না বুঝে তুমি ঠিক দোষটা আমার ঘাড়েই চাপাবে। আর শোনো সাদিক, আরেকটা কথা, এই শরাফত খানের মতো মানুষের কাছে আমি জীবনে কোনোদিনও মাফ চাইবো না। আর রুনা, আরে কি হলো? কথাটা শুনে উচিত কথা বললেই তো ম্যাডামের আবার মেজাজ খারাপ হয়ে যাবে। এতক্ষণ অবশ্য কাজ যা হওয়ার হয়ে গেছে। দেখি হুদা ভাইকে একটা ফোন করে দেখি ওদিককার কি খবর। কি ব্যাপার? এটা আবার কিসের খান? পাপক, আফসানা খান, রুনা, প্রেরক, জালাল চৌধুরী। খবরদার, খবরদার, মোবাইল নেওয়ার কথা চিন্তাও করবেন না। এই সার্কাস দেখতে সত্যি নাকি? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ির কিছু এখনো দেখেনি না, এইবার দেখবেন। একদম ঠিক সময়ে কামড়টা দিছ। আপনারা মানুষ না জানোয়ার? আপনি আমাকে কথা মতো চললে মানুষ, আর কথা মতো না চললেই জানোয়ার। ওই ভুল কইরাও আর চালাকি করার চেষ্টা করে। ওই মোবাইলটা বন্ধ কইরা পকেটে বস। মোবাইল বন্ধ করবেন না প্লিজ। আপনারা আমাকে কেন নিয়ে যেতে চাইছেন সেটা তো বুঝতে পারছি না। এত বুঝা কি করবেন? চুপচাপ আমাদের সাথে চলেন। আর যদি না যাই? কইছি তো, আমার নাম দাদা ভাই, যারে ধরি তারেই খাই। আজকা আপনারে ধরছি, দেরি বেরি করলে কিন্তু খবর আছে। কিন্তু কি করবেনটা কি শুনি? ওর কাছে কিন্তু পিস্তল আছে, একবারে গুলি করে। দাদা ভাই, এর তো ভয় পাওয়ার কথা, হে দেখে হাসি। মনে হয় বিশ্বাস যাইতেছে না যে তোর কাছে পিস্তল আছে। এই বাইর করবো একদম। সবসময় সিনেমা নাটকে দেখেছি পিস্তল ঠেকিয়ে কিডন্যাপ করে, আর এই প্রথম দেখলাম কিডন্যাপ করতে এসে কেউ অনুমতি চাইছে পিস্তল বের করবে কিনা। আপনার লগে ভদ্র ব্যবহার করা একবারেই ঠিক হয় না। বাইর করবো নাকি ভাই? আরে বের করো না, দেখি লজ্জা পাচ্ছ নাকি? আরে এরম তো আমার ঘরে একটা আছে, গুলি লোড করা। স্যার, আপনিও কিডন্যাপ করেন নাকি? ওই বলদ জানি কুলাঙ্কার। বড় লোকরা নিজের ঘরে লাইসেন্স করা পিস্তল রাখে নিরাপত্তার লেগা। ও লাভ কি? এখন তো আমাকে লগেই যাইতেইব। আমাকে আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না। গুলি করলে করেন, কোথাও যাব না আমি। আপনারে তো মারতে আসি নাই, তুইলা নিতে আসছি। বলেছি তো একবার, আমি যাব না, যাব না। এই দাঁড় বেটারে, বলছি আরে আমারে ধরো, আরে ধরো। খবরদার! ওস্তাদ, মইরে টুরে গেল নাকি? ইসলামি করো আমার লগে, তোরে কি এমনি টানাটানি করতে পারছিলাম? ভুলে গেছে আমার ভাই, এখন আমি কি করবো? মইরে গেলে তো।
করে নাই, বেহুশ হয়ে গেছে। তাড়াতাড়ি কর, কেউ আসনের আগেই মুরগিটারে এখান থেকে সরাই দেব। ও ঠিক আছে। প্রিয় রুনা, আমি জানি চিঠি পেয়ে আপনি বেশ অবাক হয়েছেন, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এই চিঠিতে লেখা কথাগুলোর গুরুত্ব অনেক। অফিসে চাকরিতে ঢোকার পর আজ পর্যন্ত আপনি যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সেটা এক কথায় অনন্য, অসাধারণ। আপনি আমার ব্যক্তিগত জীবনের প্রবল বিশ্বাসের জায়গায় নিজেকে স্থাপন করেছেন। তাই অনেক ভেবেচিন্তে আমার একান্ত কিছু কথা ও সিদ্ধান্ত আমি এই চিঠিতে জানাতে চাই। তার সাথে একটা অনুরোধ করতে চাই, বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা থেকেই আশা করব আপনি আমার সে প্রস্তাবে রাজি হবেন। রুনার প্রশংসায় দেখছি পঞ্চমুখ হয়ে আছে চেয়ারম্যান। নিশ্চয়ই পুরোটা আমাকে ছেড়ে তার গলায় ঝরে পড়ার প্রস্তাব দিয়েছে রুনাকে। কত বড় চরিত্রহীন হলে একটা মানুষ এসব করে, মুখে বলতে পারছে না তো, তাই চিঠি লেখে সবকিছু জানিয়েছে রুনাকে। রুনা, আমার বয়স হয়েছে, এ সময় আমার মতো একজন মানুষ চায় সন্তানদের সব বুঝিয়ে দিয়ে বিশ্রাম নিতে। কিন্তু খামখেয়ালি জেদি হিংসুটে নওরিনের কীর্তিকলাপ তো আপনি সবই জানেন। তার হাতে আমার সারা জীবনের কষ্ট উপার্জিত সম্পত্তি, টাকা পয়সা রাখা নিরাপদ মনে করি না। এই সম্পদের অপচয় হলে বা ভুল লোকের হাতে পড়লে আমি কিন্তু মরেও শান্তি পাব না। এখানে তো শুধু টাকার সম্পত্তি নিয়ে কথা। চেয়ারম্যান কি তাহলে রুনাকে, তাই আমি চ্যাম্পিয়ন গ্রুপ বাদে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তিকে দুভাগ করেছি। 70% আমি মানুষের কল্যাণে দান করে দিয়েছি। একটা ট্রাস্টেই সেই দানের ব্যাপারটা দেখভাল করবে, আর বাকি 30% তত্ত্বাবধায়ক হিসেবে আমি আপনার নাম প্রস্তাব করেছি। আপনার উপর আমার পূর্ণ আস্থা আছে। আপনি যখন মনে করবেন নরেনের স্বভাব ভালো হয়েছে, সেই সম্পত্তির অপব্যবহার করবে না, তাকে মালিকানা হস্তান্তর করতে পারেন। তার আগ পর্যন্ত আমার সম্পত্তির 30% মালিক আপনি মিসেস রুনা। ও মাই গড, তো সাংঘাতিক ব্যাপার। নরেনকে না দিলে তো রুনা চেয়ারম্যানের 30% সম্পত্তির মালিক হয়ে যাবে, আর বাকি থাকলো চ্যাম্পিয়ন গ্রুপ। প্রিয় রুনা, চ্যাম্পিয়ন গ্রুপ অফ টেক্সটাইল অ্যান্ড ফ্যাব্রিক্স আমাকে তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান। পার্টনারদের বাইরে শেয়ারের 60% আমার মালিকানায় আছে। বর্তমান বাজার দরে যার মূল্য 400 কোটি টাকা। আমি নিঃসংকোচের মালিকানা আপনার নামে করে দিয়েছি। ভাববেন না এটি আপনাকে উপহার দিয়েছি, বরং এই যে আমার মূল সম্পত্তির 30% দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, তার সম্মান হিসেবে আপনি এটি পাচ্ছেন। আমার অবর্তমানে ক্ষমতা বলে আপনি হবেন গ্রুপের চেয়ারম্যান। আমি একটা দলিলে সব সিদ্ধান্তের কথা আইনগতভাবে জানিয়ে দিচ্ছি। আশা করছি সময় মতো আপনি স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করবেন। ইতি, আপনার গুণমুগ্ধ জালাল চৌধুরী। সর্বনাশ, থলে এত দূর চেয়ারম্যানের জায়গায় রুনা চলে আসলে তো আমার স্বপ্ন, হ্যাঁ আমার সমস্ত স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে। আর নরেনের যে অবস্থা, সে তো কোনোদিন বাপের সম্পত্তি ভোগ করতে পারবে না। কি করি আচ্ছা ভালো কথা, হুদা ভাইকে একটা ফোন করি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাজের সময় হুদা ভাই সবসময় ফোনটা বন্ধ করে রাখে। সাগরেদের নাম্বারটাও তো নেই। নরেনকেও তো ঘটনাটা জানানো দরকার। ওকে বরং কল করি। না, ও তো এখন বাসর ঘরে। ওকে এখন কল দিলে ওই সুজন গাছটা আবার ঝামেলা করবে। তার চেয়ে বরং টেক্সট পাঠাই। জরুরি কথা আছে, কল দিন।
কি ব্যাপার সাথে? হ্যাঁ। তুমি দাঁড়িয়ে আছো কেন এখনো? যাও হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ এই তো যাচ্ছি যাচ্ছি। কি ব্যাপার? এই খামটা ছেঁড়া কেন? খামের ভিতরে একটা চিঠি। আরে চিঠিটাও তো নেই। চিঠিটা কে নিল? কিসের চিঠি? হ্যাঁ কিসের খাম দেখি। প্রেরক জালাল চৌধুরী, প্রাপক আফসানা খান রুনা। কি ব্যাপার, চেয়ারম্যান স্যার তোমাকে চিঠি লিখেছেন কেন? সেটা জানার জন্যই তো চিঠিটা পড়তে চাচ্ছি, কিন্তু চিঠিটা তো ভেতরে নেই। জানো না নাকি না জানার ভান করছো? মানে খুব সহজ রুনা, তোমার প্রতি চেয়ারম্যান স্যার যে দুর্বল সেটা তো সবাই জানে। দুর্বল? এটা আবার কেমন কথা সাদিক? দুর্বল না, বলো স্যার আমাকে বিশ্বাস করেন, আর সেই জন্যই হয়তো চিঠিতে কিছু জানাতে চেষ্টা করেছেন। কিন্তু কোথায় গেল সেই চিঠিটা? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি হাত মুখ ধুয়ে আসছি। দাঁড়াও সাদিক, চিঠিটা তুমি নিয়েছো তাই না? চিঠি? না না, আমি কোনো চিঠিপত্র দেখিনি তো। ঘরে তো আর কেউ আসেনি, তুমি একাই ছিলে, তার মানে চিঠিটা তুমি নিয়েছো। আচ্ছা, কারো অনুমতি ছাড়া কারো চিঠি পড়াটা যে অসভ্যতা, সেটা কি তুমি জানো না সাদিক? হ্যাঁ, আমি অসভ্য, খারাপ, আর চেয়ারম্যান স্যার কি ধোয়া তুলসী পাতা? এখানে স্যারকে টেনে আনছো কেন? আমি কোথায় আনলাম? উনি নিজেই বারবার আমাদের দুজনের মাঝে এসে ঢুকে পড়ছেন। কখনো তোমাকে ডিনারে নিয়ে যাচ্ছেন, কখনো অফিসের সিইও করে দিচ্ছেন, কখনো অফিসের মালিক, কি কখনো তোমাকে চিঠিপত্র দিয়ে। একে তো আমার কাছে দেওয়া চিঠিটা পড়ে নোংরা একটা কাজ করেছো, তার উপর এখন আবার স্যারকে নিয়ে আমাকে কথা বলছো না? সাদিক, নিজের ভেতরের ওই বিশ্রী চেহারাটা না আমাকে আর দেখিও না। আমাকে দয়া করে চিঠিটা দাও, দাও বলছি। বলেছি তো আমি কোনো চিঠি নিইনি। সাদিক, তোমার পাঞ্জাবির পকেট চেক করতে আমাকে বাধ্য করো না কিন্তু। রুনা তো পকেট চেক করলেই চিঠিটা পেয়ে যাবে। না না না, ওকে অন্য কথা বলতে হবে। সাদিক, আমি শেষবারের মতো বলছি, চিঠিটা আমাকে। রুনা, আমি বলেছি তো চিঠিটা আমার কাছে নেই। তাহলে কোথায় রেখেছো? পড়ার পর চিঠিটা আমি ছিঁড়ে ফেলেছি। কি? ছিঁড়ে ফেলে দিয়েছো? সাদিক, তুমি এমন একটা কাজ করতে পারলে? চেয়ারম্যান আমার স্ত্রীকে যা তা লিখতে পারে, আমি স্বামী হয়ে সেটা ছিঁড়তে পারবো না? তা কি লেখা ছিল চিঠিতে? এমন সব কথা যেগুলো আমি মুখেও আনতে পারবো না। সেজন্য আগে আমি চিঠি ছিঁড়ে ফেলেছি। সাদিক, সাদিক, তোমাকে বলতেই হবে স্যার চিঠিতে কি লিখেছেন। প্লিজ রুনা, আমাকে জোর করো না। 100 বার করব। বলো, বলো চিঠিতে কি লেখা ছিল, বলো। ঠিক আছে, বলছি। ওই চরিত্রহীন চেয়ারম্যান তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাও আবার আমাকে আর আয়ানকে ছেড়ে দিয়ে। আরো অদ্ভুত বাজে বাজে কথা লেখা ছিল চিঠিতে, যা বলতে গেলে আমার জিভ নড়বে না। অসম্ভব, আমি বিশ্বাস করি না। জানতাম যে করবে না, কিন্তু আমি জালাল চৌধুরীকে ছাড়বো না। সাদিক, আমি চিঠি ছেঁড়ার টুকরোগুলো দেখতে চাই। বলো, বলো কোথায় ফেলেছো সেগুলো, বলো। জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছি, কিন্তু কথা সেটা না রুনা। আমার মুখের কথার চাইতে চরিত্রহীন লোকটার চিঠি তোমার কাছে বড় হয়ে গেল। আহ আহ রুনা, আফসোস আফসোস। বড় ছোটর ব্যাপার না, আমি চিঠিটা নিজে পড়ে দেখতে চাই। যদি তোমার কথাই সত্যি হয়ে থাকে, তাহলে আমি স্যারের সামনে গিয়ে দাঁড়াবো। ওই চিঠি তুমি আর পাবে না রুনা, বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। না, স্যারের বিরুদ্ধে এমন একটা অভিযোগ, তোমার একার কথা বিশ্বাস করা যায় না সাদিক। আমি স্যারের সাথে ফোন করে সরাসরি কথা বলবো। করো রুনা, ফোন করো, কিন্তু কোনো লাভ নেই। এতক্ষণে নিশ্চয়ই আমার লোকেরা ওই চেয়ারম্যানের ফোনটা বন্ধ করে দিয়েছে। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আরে, স্যারের মোবাইল তো বন্ধ পাচ্ছি, কিন্তু এই সময় তো স্যারের মোবাইল বন্ধ থাকার কথা না। চিঠির জন্য গালিগালাজ খেতে পারে দেখে ভয়ে ফোন বন্ধ করে রেখেছে। কিন্তু তোমাকে একটা কথা আমি বলছি, এই চিঠির জবাব আমি চেয়ারম্যান স্যারকে দেবই দেব। কিন্তু স্যার এমন একটা কাজ কেন করতে যাবেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কিন্তু আছে। তাহলে কি সাদিক মিথ্যা কথা বলছে? কিন্তু সাদিকই বা কেন মিথ্যে বলতে যাবে?
বলেন। আমাকে নিয়ে কোনো লাভ নেই। এত কষ্ট করছি কি কোনো লাভ ছাড়ার জন্য? স্যার কি করতেছেন দাদা ভাই? এই গুণী লোকরে এইভাবে কে মুখ চেপে ধরে ছেড়ে দেন। তুই তোকারি আমার একদম পছন্দ না বলে দিচ্ছি। এত বড় শিং মাছের মতো বেশি তর পাবেন না। আপনার সব কোমর কিন্তু আমার জান। শুধুমাত্র এই কিডন্যাপটা হবার অপেক্ষায় ছিলাম।